স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। প্রায় সারা বছরই উত্তাপ ছড়িয়েছিল আলুর দাম, এমনকি ভারত থেকে আমদানি করেও বাজার নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রতি বছর ভালো দাম পাওয়ায় আলুর চাষ বাড়িয়ে দিয়েছেন রংপুর সহ সারা দেশের কৃষক। তবে এবার ভালো ফলন হলেও তারা দামে হতাশ। গতবারের তুলনায় এবার দ্বিগুণ আলু চাষ করা হলেও বেড়েছে উৎপাদন খরচ। শুরুতে প্রতি কেজি আলুর দাম ছিল 30 থেকে 35 টাকা, কিন্তু এখন তা কমে 16-18 টাকায় নেমে গেছে। ফলে কৃষকরা তাদের খরচ ওঠাতে পারছেন না। এছাড়া সার, কীটনাশক, স্প্রে, শ্রমিক, সেচ ও জমি ভাড়া মিলিয়ে খরচ উঠবে না বলে হতাশ তারা। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার আলুর উৎপাদন বেড়েছে, তাই দাম কিছুটা কমেছে। সরকারের পক্ষ থেকে কোল্ড স্টোরেজের ব্যবস্থা আরও বাড়ানো উচিত। এভাবে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা হতাশ। তাদের দাবি, যদি সিন্ডিকেট বন্ধ না হয় এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে ভবিষ্যতে আলু চাষে কৃষকের আগ্রহ কমে যাবে। মানচিত্র জুড়ে আজকে আলোচনা করব ন্যায্য মূল্য পাচ্ছেন না আলু চাষি, এই বিষয় নিয়ে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন রংপুর থেকে কৃষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ এবং কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। আমি রংপুরে যেতে চাই। রংপুরে আপনার কাছে আমি জানতে চাই যে এবার আলুর উৎপাদন খরচ রংপুরে কেমন হচ্ছে এবং কৃষকের বিক্রির টার্গেট কত? ধন্যবাদ। এবছর রংপুর অঞ্চলে প্রায় 19,000 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে এবং এবছর প্রায় আমাদের রংপুরের চাহিদা হচ্ছে 1,20,000 টন, কিন্তু উৎপাদন প্রায় 17 থেকে 18 লক্ষ টন। সেই জায়গায় আসলে আমাদের যে চাহিদার থেকে কিন্তু প্রায় 14 থেকে 15 গুণ আলুর উৎপাদন এবার আমরা দেখছি। সেক্ষেত্রে আসলে আমরা যেটি মনে করি যে সরকারের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠিক করা উচিত যে প্রতি বছর আমাদের আলুর চাহিদা কত এবং সে অনুযায়ী আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হবে। আমরা দেখছি যে আমাদের দেশে একটা প্রবণতা রয়েছে যে যখন যে কৃষি ফসল খানিকটা লাভের মুখ দেখে, তখন কিন্তু সেই কৃষি ফসল উৎপাদনের দিকে কিন্তু আমাদের কৃষকরা ঝুঁকে পড়ে। আজকে আলুর বাজারের ক্ষেত্রে আমরা যে অস্থিরতা ছি, আসলে কৃষি ফসলের যে ন্যায্য মূল্য না পাওয়া, এটা কিন্তু আমাদের দেশের কৃষকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে এবং এই অস্থিরতা কিন্তু নতুন কিছু নয়। আমরা কিছুদিন আগেও দেখলাম যে প্রতি কেজি আলু বাজারে 80 থেকে 85 টাকা দরে বিক্রি হলো, সেই আলু কিন্তু এখন খুচরা বাজারে 25 টাকা 26 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কৃষক তার যে ফসলের মাঠ, সেই মাঠে কিন্তু 15 টাকা 16 টাকা কেজি দরে বিক্রি করছে। এখন এক্ষেত্রে কিন্তু আসলে প্রতি কেজিতে কৃষক 10 থেকে 12 টাকা কৃষককে লোকসান গুনতে হচ্ছে। আমরা হিসেব করে দেখেছি যে আসলে প্রতি বিঘায় কৃষককে প্রায় 25 থেকে 30,000 টাকা লোকসানের মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে আসলে অনেকেই মনে করতে পারে যে আমাদের যে অধিক উৎপাদন, এই অধিক উৎপাদনের কারণেই বোধহয় হয়তো বাজারের এই দরপতন কিংবা বিপর্যয়। আমি আসলে সেভাবে মনে করি না। একটা হচ্ছে যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে কৃষি বিভাগের একটা মনিটরিং দরকার, এটা যেমন ঠিক। পাশাপাশি এই যে আলুর যে ব্যাপক উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? আমরা এক্ষেত্রে আসলে মনে করি যে আলুর পৃথিবীর বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু চাহিদা রয়েছে, সেই আলু আমরা দেশের বাহিরে রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের যে দেশে যে বিভিন্ন গ্রামীণ প্রকল্প রয়েছে, ভিজিডি, ভিজিএফ, কাবিখা, সেই সমস্ত প্রকল্পে কিন্তু আমরা এই আলুটি বিতরণ করতে পারি এবং আমাদের দেশে যে জেলখানা, এতিমখানা, মেডিকেল রয়েছে, সেখানেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে এই আলুর ব্যবহার করতে পারি। এখন এই যে আলুর বাজারের যে অস্থিরতা, আমরা মনে করি যে আসলে এই জন্য যে সিন্ডিকেট, ব্যবসায়ী, তারাই আসলে প্রধানত দায়ী। কারণ হচ্ছে যে যখন কৃষক তার ফসলের
মাঠে বিক্রি করছে, বিক্রি করতে গিয়ে কিন্তু দাম পাচ্ছে না। আর এই আলু যখন 3 হাত 4 হাত বদল হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখছি যে এই আলুর দাম আকাশচুম্বী। এই যে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যারা আসলে জনগণের পকেট কাটছে, কৃষককে সর্বশান্ত করছে, আমরা কিন্তু দীর্ঘদিনেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলাম না। আজকে 5 আগস্ট একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের সরকার পরিবর্তন হলো। আমরা ভেবেছি যে আসলে সর্বক্ষেত্রে যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান রয়েছে সেই বৈষম্যের অবসান হবে এবং কৃষকরা যে দীর্ঘদিন থেকেই যে শোষণের শিকার হয়ে আসছে, বঞ্চিত হয়ে আসছে, সেই জায়গায় আসলে কৃষকদের জীবনে একটা সমতা আসবে। কিন্তু আসলে এই যে কৃষকরা যে বারে বারে তাদের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, কিংবা কৃষি উৎপাদনের উপকরণের যে লাগামহীন যে মূল্য বৃদ্ধি, এই জায়গায় আসলে দায় কার? আমরা মনে করি যে এই দায় সরকারকেই নিতে হবে। কারণ হচ্ছে যে কৃষক যখন ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষক যখন আহাজারি করছে, তখন এই জায়গাটি দেখভাল করার দায়িত্ব হচ্ছে সরকারের। অবশ্যই পলাশকান্তি নাগ, আপনার কাছ থেকে আমি আরো শুনবো। আমি একটু কুড়িগ্রামে যেতে চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ মামুন আছেন আমাদের সঙ্গে। আব্দুল্লাহ মামুন, আপনার কাছে যে পলাশকান্তি নাগ যে অভিযোগগুলো করলেন, বাড়তি যে উৎপাদনটা হচ্ছে, এই বাড়তি উৎপাদিত যে আলু, এইটা সংরক্ষণ করার জন্য কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কি ধরনের পরামর্শ বা কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বা আদৌ দেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে বিগত বছরে আলুর বাজার দর বেশি থাকার কারণে এবছর আমাদের কৃষকরা অতিরিক্ত পরিমাণে আলু উৎপাদন করেছেন। এটা আমার আগের যে বক্তা উনি কিন্তু বলে গেলেন, উনি যথার্থই বলেছেন যে আলুর আবাদি বছর বেশি হয়েছে। আমাদের রংপুর অঞ্চলে কিন্তু আমাদের সারা দেশের যে আলু উৎপাদন এর প্রায় 25% আলু আমাদের রংপুর অঞ্চলে হয়। ঠিক একইভাবে আমার কুড়িগ্রাম জেলায় এবছর যে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 7,100 হেক্টর, সেটি কিন্তু ছাড়িয়ে এবছর 8,000 হেক্টরে আমাদের অর্জন হয়েছে। এই যে 900 হেক্টর জমির অতিরিক্ত আলু উৎপাদন হচ্ছে, কিন্তু এই ব্যাপক পরিমাণ যে আলুর উৎপাদন, এটি কিন্তু সংরক্ষণের অবস্থা কিন্তু আমাদের কুড়িগ্রাম জেলাতে যেমন নেই, অন্য অন্য অঞ্চলে ঠিক একই অবস্থা। আসলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎপাদনের সঙ্গেই জড়িত। কৃষকদেরকে উৎপাদনের যে পরামর্শ সেবা সেটি আমরা দিয়ে যাই, কিন্তু বাজার ব্যবস্থার সাথে আসলে আমাদের সেরকম কোনো বা আমাদের সেটি ম্যান্ডেটও না। বাজারের ব্যবস্থাটা যখন একজন কৃষক তার পণ্যের মূল্য না পান, সেটি কিন্তু কৃষক যেমন কষ্ট পান, ঠিক একইভাবে আমরা যেহেতু কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন কার্যে সহায়তা করে যাচ্ছি, সেদিক থেকে আমরাও কিন্তু কৃষকদের পাশে থেকে আমরাও বেদিত হই। কৃষক তার ন্যায্য মূল্য পেলে কৃষক যেমন ভালো থাকে, আমাদেরও সেটি ভালো লাগার জায়গা। এই জায়গায় আমরা আশা করছি যে এই কৃষক যে পরিমাণ আলু উৎপাদন করছে, এই আলুর আসলে সংরক্ষণের জন্য আরও হিমাগার প্রস্তুত করা দরকার, এবং যে আলু সংশ্লিষ্ট যেসব প্রক্রিয়াজারণ শিল্প আছে, কৃষি শিল্প, সেই শিল্পগুলো যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে আলুর যে উৎপাদন, এটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এবং কৃষকরা তার ন্যায্য মূল্য পাবে। জি, কৃষক যে বাড়তি আলু উৎপাদন করছেন, সেই জায়গাটায় কৃষককে মানে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যে আলু মানে এত বাড়তি উৎপাদন হচ্ছে যেখানে সংরক্ষণের কোনো সুযোগ নেই, পরিকল্পনার কোনো ঘাটতি আছে কিনা, এইটা একটা ব্যাপার জানতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোল্ড স্টোরেজ ছাড়াও প্রাকৃতিক উপায়ে কৃষক নিজে তার কাছে রেখে সংরক্ষণ করতে পারে, এরকম কিছু পদ্ধতি আছে, সেগুলো নিয়ে কৃষককে পরামর্শ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আপনাদের? আমরা মূলত আমাদের, যেমন আমি যদি কুড়িগ্রামের কথাই বলি, আমার এই জেলায় যে 8,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, এখানে আমরা যে সম্ভাব্য উৎপাদন আশা করছি সেটা প্রায় 1,60,000 মেট্রিক টন। কিন্তু আমার কুড়িগ্রাম জেলাতে আমার যে সংরক্ষণাগার আছে বা হিমাগার আছে, সেটি মাত্র আমরা 52,000 মেট্রিক টন আমরা সংরক্ষণ করতে পারি। তো এখানে আরও আমার প্রায় 1 লক্ষ মেট্রিক টন আলু অতিরিক্ত থেকেই যাচ্ছে, যেটি অন্য কোনো কোল্ড স্টোরে বা কৃষক তার নিজস্ব ব্যবস্থাপনায় প্রাকৃতিকভাবে সংরক্ষণ করবেন। এটি আমরা কৃষকদেরকে আসলে পরামর্শ দিচ্ছি, এই কোল্ড স্টোরের বাইরেও তারা কিন্তু 2 মাস 3 মাস আলু তারা নিজ বাড়িতে সংরক্ষণ করতে পারে। এই জায়গাটাতে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর তাদের একটি প্রকল্প আছে, তারা কিন্তু কৃষকদেরকে তাদের বাড়িতে আলু কীভাবে সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণাগারও কিন্তু তারা তৈরি করে দিচ্ছে, এবং সেটি দেখে কৃষকরা যেন এটি শিখতে পারে এবং তারা এই ধরনের ব্যবস্থা তৈরি করে নিজেরাই অন্তত 3 মাস 4 মাস আলুটা সংরক্ষণ করতে পারে এবং পরবর্তীতে তাদের মূল্যটা নিশ্চিত করতে পারে। এ বিষয়ে আমরা কৃষকদেরকে, আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তারা কিন্তু কৃষকদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। যে এটা নিয়ে আমি আপনার কাছ থেকে আরেকটু শুনবো, একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই।
মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি ন্যায্য মূল্য পাচ্ছেন না আলু চাষি এই বিষয়ে। আলোচনায় যুক্ত আছেন রংপুর থেকে কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশকান্তি নাগ এবং কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি আবারও পলাশকান্তি নাগ আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে প্রাকৃতিকভাবে যে আলু সংরক্ষণ করা যায়, এরকম অনেক ফসলই সংরক্ষণ করা যায়, সেই প্রশিক্ষণটা রংপুরের কৃষকরা পাচ্ছেন কিনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি বিপণন অধিদপ্তরের কাছ থেকে একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন সময় ফসলের উৎপাদিত ফসল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন আপনারা, এইগুলো সমাধানের জন্য আপনাদের এই যে কৃষক সংগ্রাম পরিষদ কি করছে? প্রথম কথা হচ্ছে যে এখানে আলু সংরক্ষণের জন্য প্রাকৃতিক যে উপায়ের কথা বললেন, যে এই বিষয়ে আসলে এখানে সিংহভাগ কৃষকদের কোনো ধারণা নেই এবং এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা যে কৃষি বিভাগ রয়েছে এদের যে ব্লক সুপারভাইজার, এই ব্লক সুপারভাইজাররা কিন্তু একদম মাঠ পর্যায়ে গিয়ে এই বিষয়ে কৃষকদেরকে সচেতন করা কিংবা এই সম্পর্কে তাদের যে পূর্ণ যে ধারণা দেয়া, সেই কাজটিও কিন্তু যথাযথভাবে করছে না। এখন আলু যেহেতু পচনশীল একটি পণ্য, যার ফলে কিন্তু সবসময় কৃষকের মধ্যে শঙ্কা থাকে যে এটা যদি আমি যথাযথভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। যার ফলে কিন্তু কৃষক একদিকে যখন এটি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজে রাখতে পারছে না, তখন কিন্তু বাজারে ভালো দাম না পাওয়ার পরে বিক্রি করতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে আমরা কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে আমরা দাবি করেছি যে আসলে সরকারি উদ্যোগে এখানে কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে। আজকে বেসরকারি উদ্যোগে যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে এখানে বস্তাপতি প্রায় 350 থেকে 360-85 টাকা করে ভাড়া আদায় করা হয় এবং এখানে কিন্তু আসলে প্রকৃত যে কৃষকরা, সেই কৃষকরা কিন্তু এখানে আলু সংরক্ষণ করতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়। প্রধানত বড় ব্যবসায়ী যারা, তাদের নিয়ন্ত্রণেই কিন্তু এই কোল্ড স্টোরেজগুলো থাকে। সেক্ষেত্রে আসলে যদি সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হতো তাহলে কিন্তু এখানে আলু সংরক্ষণের জন্য কিন্তু কৃষক সুবিধাটা পেত। জি, এখানে যে সুযোগটি নিয়েছে কোল্ড স্টোরেজের মালিকরা, কৃষক সুবিধাটা পেত। পাশাপাশি যে কথাটি বলতে চাই যে আসলে এখানে প্রতি বছর যে কৃষক লোকসানের শিকার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে ক্ষতিগ্রস্ত কৃষক, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কিন্তু আমরা সরকারকে পাচ্ছি না। আমরা মনে করি যে আসলে বিভিন্ন সময় যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে কিংবা দরপতনের কারণে, যে ক্ষতিগ্রস্ত কৃষকদের। জি, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু কুড়িগ্রামে যাব। আব্দুল্লাল মামুন, আপনি তো পলাশকান্তি নাগের অভিযোগ শুনছিলেন, কি করা যেতে পারে? এই যে ন্যায্য মূল্য পাচ্ছেন না, আলু চাষি পাচ্ছেন না, কিছুদিন পর অন্য ফসল যেমন ফুলকপির কথা শুনছি আমরা, ঠিকমতো দাম পাচ্ছেন না, 2 টাকা করে তাদেরকে 1 টাকা করে বিক্রি করতে হচ্ছে। কি করা যেতে পারে? আপনার পরামর্শ কি? আসলে আমরা যে ফসলগুলো উৎপাদন করছি আমাদের আসলে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার যে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন করাটা, এটি অত্যন্ত জরুরি। আমরা আসলে অনেক সময় আমাদের যে চাহিদা সেটির আমরা অতিরিক্ত উৎপাদন অনেক সময় আমরা করে যাচ্ছি, যে বাজার দর এক সময় বেশি পাওয়ার কারণে কৃষকরা আসলে সেদিকে ঝুঁকে পড়ছে। আমরা তাদেরকে আসলে এটি বাধা দিয়েও কোনোভাবে আটকাতে পারি না বা কাউকে আমরা এ ব্যাপারে নিরুৎসাহিতও করতে পারি না। আমরা যদি যখন যে ফসলটা এটি যদি একটি ন্যাশনাল যদি একটা চাহিদা আমরা তৈরি করে আমরা নিবন্ধিত কৃষক যারা যে ফসল উৎপাদন করবে সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বাজার দরটা কৃষকদের নিশ্চিত করা যাবে। সেই সাথে আলুর যে বিষয়টি যে আমরা সনাতন পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতির বাড়িতে যেটি সংরক্ষণ আমরা করি, এটি কিন্তু আমাদের কৃষকরা দীর্ঘদিন থেকে করে আসছে এবং ইতিমধ্যে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর এটি একটি প্রকল্প হিসেবে পাইলটিং করছে। যদি এই জিনিসটা ভালো হয় তখন এটি ব্যাপক আকারে এটি তারা করবে। এবং এটি যে প্রশিক্ষণ, আমি নিজেও বিভিন্ন প্রশিক্ষণে গিয়েছি, কিন্তু প্রশিক্ষণের পরিমাণটা কম, এটি আরও বাড়ানো দরকার। বিশেষ করে যে আলু উৎপাদনকারী এলাকা আছে সেই সব এলাকার কৃষককে এই প্রশিক্ষণটি আরও বেশি করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে কিছুটা উত্তরণ পেতে পারি। আর আমাদের সবসময়ই চাওয়া থাকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আমাদের যে আলুর যে উৎপাদন এটি সংরক্ষণের জন্য আরও সরকারিভাবে
হিমাগার দরকার এবং বিশেষায়িত হিমাগার দরকার, বিশেষ করে আলু বীজ সংরক্ষণের জন্য। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা যে আলুর যে ন্যায্য মূল্য সেটি একদিকে নিশ্চিত করতে পারবো। সেই সাথে আমাদেরকে এই আলু প্রক্রিয়াজাতকরণ যে শিল্পগুলো আছে এই শিল্পগুলো যদি আমরা করতে পারি, এখান থেকে অন্যান্য প্রোডাক্ট আমরা তৈরি করতে, আমরা স্টার্চ তৈরি করতে পারি, আমরা চিপস তৈরি করতে পারি, এগুলো যদি আমরা বাড়াতে পারি। একদম পরিষ্কার। আব্দুল আল মামুন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পলাশকান্তি নাগ, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। ডিবিসির সঙ্গে থাকুন।